ব্রাজিলের অবস্থাটা আপনি কিভাবে দেখছেন? সামনে ব্রাজিলের অবস্থানটা কি? আপনি আর্জেন্টিনার সমর্থক, তারপরেও আপনার জায়গা থেকে শুনতে চাই। ব্রাজিল তো সবসময় পৃথিবীর একটা সেরা টিমের ভিতরেই পড়ে ব্রাজিল টিম। বর্তমানে যে কোচের আন্ডারে আছে, আসলে কোচ বিশ্বমানের কোচ। আর একটা ম্যাচ দেখেই আপনি জাজ করতে পারেন না যে নেক্সট ম্যাচে কি করবে। আসলে ওয়ার্ল্ড কাপের খেলাতেই আপনি যদি গত ওয়ার্ল্ড কাপ দেখেন, আর্জেন্টিনা কিন্তু ফার্স্ট ম্যাচ হেরে গেছে, তারপরেও চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরও স্পেনের মতো টিম ফার্স্ট ম্যাচ ড্র করলো, ব্রাজিলও ড্র করলো। তো বলা যাচ্ছে না, ব্রাজিলের একটা একটা মনে করেন যে ম্যাচ উইনিং, একটা উইনিং ম্যাচই অনেক চেঞ্জ করে দিতে পারে। তা নেক্সট ম্যাচ যদি জিতে, তাহলে দেখা যাবে ব্রাজিলের আগের ফর্মে ফিরে আসতে পারে। সো বড় টিমের এই জায়গাটাই একটা উইনিং খুব দরকার। একটা ভালো উইন করতে পারলে তখন টিমের সব কিছু চেঞ্জ হয়ে যায়। স্ট্রাইকিং এর ক্ষেত্রে কি দুর্বলতা দেখছেন কি? এই রোনাল্ডো যাওয়ার পরে আসলে ওই জায়গাটা এখনো ব্রাজিলের কেউ পায়নি এখন পর্যন্ত। সো এখন যারা আছে তারা যদি স্কোরিংটা করতে পারে, তাহলে আমার মনে হয় যে ব্রাজিল ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়াবে আপনি মনে করেন? সেক্ষেত্রে কি প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব কত দূর যেতে পারে বলে আপনার কাছে মনে হয়? গ্রুপ পর্ব তো তারা পার করতেই পারবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল। আসলে আমি বললাম না, একটা ম্যাচ, একটা জয় আসলে টিমের সব কিছু চেঞ্জ করে দিতে পারে। তো আমার মনে হয় যে ব্রাজিলের টিমের যেই কোচ আছে, আমার মনে হয় যে তারা ভালো অবস্থানে যেতে পারে। এখনো বলা যাচ্ছে না, কারণ আপনার অনেক খেলা তো। তবে ব্রাজিল টিম যে ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। নিশ্চয়ই ব্রাজিলের সমর্থক যারা আছেন তারা আপনার কথায় আশ্বস্ত হবেন। আমি আসলাম ভাইয়ের কাছে আবারও আসতে চাই। আসলাম ভাই, যে আমি আর্জেন্টিনা, বিশেষ করে মেসিকে নিয়েই কথা বলতে চাই। মেসি সম্পর্কে আজকে দিনভরই বাংলাদেশ না, আমি সারা পৃথিবীতেই কথা বলবো যে অবিশ্বাস্য, তুমি অবিশ্বাস্য মেসি। আমরা এই ধরনের বক্তব্য অনেকের কাছ থেকেই শুনতে পেয়েছি। তার আজকে 200তম ম্যাচ ছিল, তার গোল সংখ্যা আমি নাই বলি, পরিসংখ্যান তো হিউজ পরিমাণে। ওয়ার্ল্ড কাপে মিলায় ক্লোসাকে সে স্পর্শ করেছে, এতে হয়তো সে টপকে যাবে। আর কত দূর যাবে মনে হয় আপনার কাছে? এলিয়েন বলা হয় তাকে, মানে সে কোথায় গিয়ে থামতে পারে আপনার কাছে মনে হয়? আপনি একজন স্ট্রাইকার হিসেবে মনে হয় যে সে আরো কতদিন খেলতে পারবে বলে মনে হয়? সে মানে কতটুকু ডিসিপ্লিন, যে এই বয়সেও এই ফুটবল সে খেলেই যাচ্ছে। তো ওকে স্যালিউট করতে হয়, এবং আমাদের বিশ্বের কাছে সে একটা উদাহরণ হয়ে থাকবে সারা জীবন, যে এত বছর এই একই স্টেজে সে ফুটবল খেলে গেছে, ফুটবল খেলছে। তো এটা একটা বড় প্রাপ্তি বিশ্বের কাছে আমি মনে করি। এবং ওর যে ডিসিপ্লিন লাইফ, সেটা যদি সারা বিশ্বে তুলে ধরা যেতে পারতো, ডেফিনেটলি আমরা অনেক বেনিফিটেড হতাম, এবং আরও মেসি আমরা হয়তো পেয়ে যেতে পারতাম। আমাদের শিক্ষার, আমাদের দেশের ফুটবলের শিক্ষার কি কোন কোন জায়গাগুলো আমরা আসলে দেখতে পারি যে তার কাছ থেকে আমরা এটা নিতে পারি, শিখতে পারি? আপনি বললেন ডিসিপ্লিনের কথা একটি বললেন। হ্যাঁ, অল দ্য ওয়ে সে একজন ভালো মনের মানুষ, ভালো ছেলে এবং সৎ চরিত্রের ছেলে আমি মনে করি। এবং এত বড় মানে এই খেলার জন্য সে এত কিছু স্যাক্রিফাইস করে, এটা চিন্তার বাইরে। হয়তো সারা জীবনে তাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই ডিটেল লাইফ লিড করেছে। সেই ডিসিপ্লিনে আছে বিধায় এখনও সে সবার সঙ্গে মানে টক্কর দিয়ে ফুটবল খেলে যাচ্ছে, যেটা একটা বিরাট প্রাপ্তি। এই ডিসিপ্লিনটা কি শুধু খাদ্যাভ্যাস বা জীবন আচরণ, জীবনের সমাজের ভিতরে এবং বাইরে দু জায়গাতেই দেখবেন এত সোবার ছেলে তো হয় না। তার মানে প্রত্যেকটা জায়গা থেকেই একটা মানুষকে যখন টপ পজিশনে যেতে হয়, তাকে ডিসিপ্লিন মেনটেন করেই আপনাকে নিজেকে আগে নিজে ভালোবাসতেই হবে, সে মাস্ট। এই জন্য আপনি নেশনকে অনেক কিছু দিতে পারছেন, যার জন্য আজকে মেসি তার আর্জেন্টিনাতে একটা দেবতার মতো সবার কাছে, আমার কাছে মনে হয়। হোল ওয়ার্ল্ডেই এরকম একটি জায়গা তার চলে এসেছে। এক্স্যাক্টলি। আমি আলফাজ ভাইয়ের কাছে জানতে চাই, মেসি সম্পর্কে আসলে জানতে চাই যে আমরা তাকে কোন জায়গাতে অনুসরণ করা উচিত, বা তার যে স্কিল, তার যে ডিসিপ্লিনের কথা আমরা শুনছি আসলাম ভাইয়ের কাছে, আমাদের কোন জায়গাগুলোতে ঘাটতি বলে মনে হয় আপনার কাছে? আপনি দীর্ঘদিন, আপনারা দুজনেই বাংলাদেশের ফুটবলের, কি বলবো, আমাদের তো ঘাটতি অনেক জায়গায় আছে। আর মূলত আসলে একটা প্লেয়ার এত টপ লেভেলে যায় কখন যায়, যখন সে তার ক্যারিয়ারে অনেক সাধনা করে। আসলে আমরা দেখছি ছোটবেলায় আসলাম ভাই ঘন্টার পর ঘন্টা পার্কে দৌড়াইছে, তো যার কারণে আসলাম ভাই হইতে পারছে আর কি। আর মেসি তো আমরা শুনতে পারছি, যতটুকু জানছি 7 ঘন্টা করে 8 ঘন্টা ট্রেনিং করছে প্রতিদিন দিনে। রোনাল্ডো 8 ঘন্টার মতো 7 ঘন্টার মতো ট্রেনিং করে।
তো আসলে আমরা তো ওই সিস্টেমটাই জানি না যে কিভাবে ট্রেনিং করে, কতক্ষণ ট্রেনিং করে। আমরা আগে শুনতে পারছি যে 7 ঘন্টা ট্রেনিং, 8 ঘন্টা ট্রেনিং, বাট ট্রেনিংয়ের একটা সিস্টেম আছে। তো সারাদিনে 7 ঘন্টা ট্রেনিং করা একটা চারটিখানি ব্যাপার না। তো আসলে সাধনার কোনো বিকল্প নাই। আমাদের দেশেও অনেক ফুটবলার আছে যারা এই ফুটবল নিয়ে যদি সাধনা করে, সেও অনেক বড় প্লেয়ার হইতে পারবে। আমি আমার জীবনে আমি যতটুকু প্লেয়ার হয়েছি, আমরাও সাধনা করছি, যার কারণে হয়তো আল্লাহ তাআলা এই অবস্থানে এনেছে। তো আমি মনে করি যে সাধনার কোনো বিকল্প নাই। আপনার সময়ের কিছু গল্প শুনতে চাই, যে সেই সময় আসলে আপনি যখন টিমে ছিলেন, পারফর্ম করেছেন, তখন টিমের ডিসিপ্লিন, তখন আপনাদের প্র্যাকটিসের অবস্থা বা সুযোগ সুবিধা যেগুলি বলেন না কেন, সেইটা কোন পর্যায়ে ছিল? আসলে আমরা তো নিজের তাগিদেই আমরা খেলতে আসছি ফুটবল। আসলে ফুটবল থেকে তো আমরা যতটুকু আর্ন করেছি আসলে পরিশ্রমের মাধ্যমে। তো ফ্যাসিলিটিস, ফুটবলের ফ্যাসিলিটিস আমাদের দেশে আসলে আমরা কখনো ভালো মাঠই পাইনি ফুটবল খেলার জন্য। এবং ক্লাব ক্লাব আমরা প্রফেশনাল ফুটবলে আজকে খেলতেছি, বাট প্রফেশনাল ক্লাব না। আমাদের দেশে কিন্তু প্রফেশনাল লিগ হচ্ছে, কিন্তু কোনো ক্লাবই প্রফেশনাল না। আমরা কোনো প্রফেশনাল সিস্টেমেই আমরা যাইতে পারিনি এখন পর্যন্ত। 2007 থেকে শুরু হয়েছে প্রফেশনাল ফুটবল, বাট এখন পর্যন্ত আমাদের দেশ প্রফেশনাল ফুটবল প্লেয়ার কিভাবে চলাফেরা করবে, কিভাবে ক্লাব মেনটেন করবে, কিভাবে কন্ট্রাক্ট হবে, কোনো কিছুই আমরা জানি না। এবং প্রতি বছরই দলবদল হচ্ছে, কিন্তু সঠিক ওয়ে প্লেয়াররা দেখা গেছে যে এ, বাকি টাকা যেটা থাকে প্লেয়াররা সেটা ক্লাবের থেকে পায় না। কিন্তু বিদেশে যারা বিদেশি খেলোয়াড়, তারা কিন্তু টাকা নিয়ে চলে যেতেছে। আমাদের দেশে কিন্তু আমরা প্রফেশনাল ফুটবল খেলতেছি, কিন্তু আমরা প্রফেশনালিজমই জানি না কিভাবে ইমপ্রুভ হবে। তো আমরা আসলে অনেক জায়গায় পিছিয়ে আছি। তো ইন্ডিভিজুয়াল প্লেয়ার হইতে হইলে আপনার সাধনা করতে হবে, তাহলে আপনি একজন মেসি হইতে পারবেন।